এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কন্টেম্পোরারি স্টাডিজ বা CC03 চ্যাপ্টার 4 এবং 5 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারগুলির নাম হচ্ছে শিক্ষার অধিকার আইন 2009 এবং শিক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন আছে। এখানে আমরা তোমাদের এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2, 7 এবং 16 নম্বরের প্রশ্নগুলো একসাথে আলোচনা করে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষার অধিকার আইন RTI 2009 অনুযায়ী শিক্ষকের কী কী দায়িত্বের কথা বলা হয়েছে। শিক্ষার অধিকার আইন এর 23 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুসারে শিক্ষকগণকে নিয়মিত এবং যথাসময়ে স্কুলে হাজির হতে বলা হয়েছে এবং হাজির হতে হবে। এই আইনের 29 নম্বর ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যক্রমের সমস্তটাই শেষ করতে হবে। প্রত্যেকটি শিশুর পঠনের ক্ষমতা মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করতে হবে। পিতামাতা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মিটিং করবেন এবং শিশু স্কুলে নিয়মিত হাজির হচ্ছে কিনা, তার শিক্ষণ দক্ষতা অগ্রগতি হচ্ছে কিনা সেই বিষয়ে শিক্ষিকাকে অভিভাবকদেরকে অবহিত করতে হবে। অর্থাৎ একজন শিক্ষক হিসেবে প্রধান দায়িত্ব হচ্ছে নিজের নিয়মানুবর্তিতা থাকা। সঠিক সময়ে স্কুলে হাজির হলে শিক্ষার্থীরাও আপনাকে অনুসরণ করবে এবং তারাও শিক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবে। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করতে হবে এবং শিশুদের এই শিক্ষার বিষয়টিকে প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, তবে শিক্ষক হিসাবে নিজের ভূমিকা যথার্থভাবে পালন করতে পারবেন। দ্বিতীয়ত, শিশুরা আপনি যে পাঠদানটি করছেন সেই পাঠের শিশুরা বিষয়টিকে বুঝতে পারছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়টি নিজে মূল্যায়ন করে দেখতে হবে এবং প্রয়োজনে যদি তাদের কোনো সমস্যা হয় তাদের অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করে তাদের কাছে পাঠ্য বিষয়টি আরও সুস্পষ্ট করে তুলতে হবে এবং সেই বিষয়ে কোনো সমস্যা থাকলে অভিভাবক বা তাদের পিতামাতাকে নিয়মিত জানাতেও হবে। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে এর প্রধান বিষয়টি কী ছিল। প্রধান বিষয়টি ছিল 1, 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে প্রারম্ভিক শিক্ষা না হওয়া পর্যন্ত প্রারম্ভিক আবশ্যিক শিক্ষার অধিকার দিতে হবে। এই আবশ্যিক শিক্ষা অধিকার প্রাপ্ত করার জন্য শিশুকে কোনো ফি দিতে হবে না বা ব্যয়ভার বহন করতে হবে না, যাতে তার প্রারম্ভিক শিক্ষা কোনো রকম বাধা আসে। অর্থাৎ ক্লাস 1 থেকে 8 অবধি নিখরচায় এডুকেশনের ব্যবস্থাটা দিতে হবে। এই হচ্ছে শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বিষয়। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শিক্ষাক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের কোন কোন কাজ নির্দিষ্ট করা হয়েছে। শিক্ষার অধিকার আইন কে কার্যকর করার জন্য প্রত্যেকটি স্থানীয় কর্তৃপক্ষকে নিম্নলিখিত কাজগুলি করার জন্য উল্লেখ করা হয়েছে। এখানে স্থানীয় কর্তৃপক্ষ বলতে বোঝাচ্ছে যে শিক্ষা বিষয়টি বা শিক্ষার বিষয়টি বা বিদ্যালয়টি যে এলাকার অন্তর্ভুক্ত, সেই এলাকায় যে সমস্ত উচ্চপদস্থ কর্মচারী এবং যাদের আন্ডারে এই বিদ্যালয়টি পরিচালনা পরিষদ চলছে, সেই পরিচালনা সমিতি চলছে, সেই দিকে তাদেরকে নির্দিষ্টভাবে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসককে, সেই সাথে স্কুল বা বিদ্যালয়ের টিচারদের এবং স্কুল সমিতিকে অবশ্যই সচেতন হতে হবে। কী বিষয়? 1, প্রত্যেকটি শিশু বিনা ব্যয়ে আবশ্যিক প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করবে এবং সেই বিষয়ে তাদের অভিভাবক ও পিতামাতাকে সচেতন করবে এবং তাদেরকে প্রারম্ভিক শিক্ষা লাভের জন্য খরচ বাবদ কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না এমন স্কুল বা বিদ্যালয়ে তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। আবশ্যিক শিক্ষাকে কার্যকর করতে হবে। সেই জন্য কী হবে? 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা করা প্রয়োজন। 2, 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশু আবশ্যিক ভর্তি, স্কুলে হাজিরা এবং প্রারম্ভিক শিক্ষা সুসম্পন্ন নিশ্চিত করতে হবে। 2 হচ্ছে নাগালের মধ্যে আবশ্যিক শিক্ষাদানের জন্য যথার্থ স্কুলের ব্যবস্থা করতে হবে। দুর্বল শ্রেণীর শিশু বা অক্ষমতাযুক্ত শিশুদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বা প্রারম্ভিক শিক্ষা যেন তারা প্রাপ্ত করতে পারে সেটিকে সুনিশ্চিত করতে হবে। 3 নম্বর হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী সকল 14 বছর বয়স পর্যন্ত শিশুদের খুঁটিনাটি বিবরণ রাখতে হবে। 4, সঠিক সময় মতো প্রারম্ভিক শিক্ষার কর্মসূচি ও পাঠ্যসূচি প্রণয়নটিও সুনিশ্চিত করতে হবে এবং সে বিষয়ে নজরদারি রাখতে হবে। 5, প্রশিক্ষণপ্রাপ্ত সুশিক্ষক দ্বারা শিক্ষা পরিচালন করার দিকটি খেয়াল রাখতে হবে। 6, নিজের এলাকায় স্কুলগুলি কেমন চলছে সে নজর রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 এ বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে বিদ্যালয় বলতে বোঝানো হয়েছে যে কোনো স্বীকৃত বিদ্যালয় যেখানে প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা আছে। 2, সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নিজস্ব বিদ্যালয়
তাদের দ্বারা স্থাপিত এবং নিয়ন্ত্রণের অধীন, অর্থাৎ সরকারি বিদ্যালয়। 3 নম্বর হচ্ছে তাদের সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়, যারা সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অর্থের সমস্তটা বা আংশিক অর্থের সাহায্য পেয়ে থাকে, অর্থাৎ সরকারি বা স্থানীয় যে কর্তৃপক্ষ তাদের দ্বারা আর্থিক সাহায্যে পরিচালিত বিদ্যালয়। 4 হচ্ছে সেই সব বিদ্যালয় যেগুলো একটি নির্দিষ্ট শ্রেণীতে পড়ে, বিশেষ করে প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে পড়ে, সেই সমস্ত বিদ্যালয়ের কথা এখানে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে পাঠ্যক্রম ও মূল্যায়ন সম্পর্কে কি বলা হয়েছে? শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে পাঠ্যক্রম প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকার নিযুক্ত শিক্ষা কর্তৃপক্ষ প্রারম্ভিক শিক্ষার পাঠ্যক্রম এবং মূল্যায়ন প্রক্রিয়া নির্দিষ্ট করে দেবে। 2, পাঠ্যক্রম মূল্যায়নের প্রক্রিয়া নির্ধারণের সময় নিম্নোক্ত বিষয়গুলি বিবেচনার মধ্যে রাখতে হবে। 1, সংবিধানের নির্দেশিত মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রক্ষা করতে হবে পাঠ্যক্রমকে। 2, শিশুর সার্বিক বিকাশ, শিশুর জ্ঞান, ক্ষমতা এবং প্রতিভার উন্নতির সাধন, শারীরিক এবং মানসিক দক্ষতার পরিপূর্ণ বিকাশ যেন হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে পাঠ্যক্রম নির্ধারিত করতে হবে। 3, বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতিতে সক্রিয় ও গবেষণা ও অন্বেষণমূলক শিক্ষাদান করতে হবে। 4, ভয়, আতঙ্ক এবং উদ্বেগ থেকে মুক্ত রাখা এবং তার ইচ্ছার মত প্রকাশ করতে সাহায্য করা, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রতি জোর দেওয়া হচ্ছে এবং শিশুকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। 5, শিশুর জ্ঞান অর্জনের ক্ষমতার সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন এবং সেই ক্ষমতা প্রয়োগের সামর্থ্য থাকতে হবে। এবং পরীক্ষা বা মূল্যায়ন সম্পর্কে কী বলছে? প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো শিশুকে কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে হবে না বা কোনো বড় পরীক্ষার মধ্যে তাদের সম্মুখীন করা হবে না। 2, প্রারম্ভিক শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেক শিশুকে শংসাপত্র দিতে হবে। কারণে ক্লাস 1 থেকে 8 অবধি সম্পূর্ণ শিক্ষাদানের পর দেখবে একটি 8 পাস সার্টিফিকেট দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 পূর্ণরূপে কার্যকর হতে না পারার কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবেও আসতে পারে। শিক্ষার অধিকার আইন 2009 কার্যকারীকরণে অসুবিধাগুলি হলো, 1 হচ্ছে জনবিস্ফোরণ। ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। প্রতি বছর প্রায় 19 মিলিয়ন লোকের অধিক বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার অধিকার আইন কার্যকর করতে হলে এই বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যালয়ের সংখ্যা, শিক্ষকের সংখ্যা এবং পুস্তক ও অন্যান্য শিক্ষা উপকরণের সরবরাহের ব্যবস্থার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই জনসংখ্যা অনুযায়ী অর্থের যোগান অন্যতম প্রধান অসুবিধা হিসাবে দেখানো হয়েছে। 2 হচ্ছে শিক্ষা সম্পর্কে অসচেতনতা। দেশের অধিকাংশ ব্যক্তি এখনও সমাজে দুর্বল শ্রেণীর মধ্যে পড়ে। তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় অনেকের মধ্যে শিক্ষা সম্পর্কে এখনও সম্যক ধারণা নেই। তারা বিভিন্ন ধরনের কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ, ফলে তাদের মধ্যে শিক্ষার আগ্রহের বদলে অনীহা বেশি দেখা যায়। 3 হচ্ছে বিদ্যালয়ের ছুট ও অনুন্নয়ন। আমাদের দেশে বিদ্যালয়ের ছুট বা অনুন্নয়ন শিক্ষার অধিকার আইনের পথে অন্যতম প্রধান বাধা। বহু শিক্ষার্থী 8ম শ্রেণী পর্যন্ত পাঠ সম্পূর্ণ না করে তার পূর্বে বিদ্যালয় থেকে শিক্ষা থেকে অব্যাহতি নিয়েছে। দেখবে যে গ্রামীণ এলাকাগুলিতে অনেক শিক্ষার্থী ক্লাস 8 অবধি পড়ার আগেই কোথাও হয়তো পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে গেছে, কারোর হয়তো মেয়ে আছে তারা বিয়ে দিয়ে দিয়েছে ইত্যাদি। আবার অনেকে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ না হয়ে একই শ্রেণীতে অবস্থান করে। আবার অনেকে একই ক্লাসে বারংবার ফেল করে এবং সেই ক্লাসেই থেকে যায়। 4 হচ্ছে বিদ্যালয়ে ন্যূনতম সুযোগ সুবিধার অভাব। শিক্ষার অধিকার আইনকে বাস্তবায়িত করতে হলে বিদ্যালয়ে ন্যূনতম সুযোগ সুবিধা পরিপূর্ণতা থাকতে হবে, কিন্তু অধিকাংশ গ্রামীণ বিদ্যালয়গুলিতে সুযোগ সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। সেখানে শৌচালয়ের অভাব, শ্রেণীকক্ষের অভাব, পানীয় জলের অভাব এবং উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরও অভাব লক্ষ্য করা যায়। 5 হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের অবহেলা। যে সমস্ত ব্যক্তিবর্গের কাছে এই সমস্ত বিদ্যালয়ের দায়ভার দেওয়া হয়, অনেক সময় তারা তাদের কার্যকে যথার্থ বিধিবদ্ধভাবে পালন করে না, ফলে শিক্ষার বিষয়টি অবহেলিত উপেক্ষিত হয়। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন অনেকাংশে সমালোচিত হওয়ার কারণ কি? এটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার অধিকার আইন 2009 এটি 1 এপ্রিল 2010 থেকে কার্যকারী হয়, তবে এখনও পর্যন্ত সাফল্য বা ব্যর্থতা নিয়ে কোনো রকম সমীক্ষা হয়নি। তবে এই আইনের মধ্যে একটি ফাঁক বা অসঙ্গতি দেখা যায়, সেটি বলাই বাহুল্য। 1, আইন কার্যকারীকরণের ত্রুটি। শিক্ষার অধিকার আইন কার্যকারীকরণে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব বিস্তৃতভাবে উল্লেখ আছে, কিন্তু তারা যদি তাদের নির্দিষ্ট কর্তব্য পালন না করে বা ব্যর্থ হয়, সেক্ষেত্রে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে তার কোনো উল্লেখ নেই। এই ত্রুটির কারণে শাস্তি এড়ানোর সুযোগ আছে এবং সেই বিষয়টিকে প্রভূতভাবে শাস্তি এড়ানোর সুযোগ আছে এবং এই সুযোগটি অনেকেই কাজে লাগাচ্ছে। 2, বিদ্যালয় এবং শিক্ষকের দায়িত্ব। শিক্ষার অধিকার আইন কার্যকর করার ক্ষেত্রে বিদ্যালয় ও শিক্ষকের
কর্তব্য প্রসঙ্গে বেশ কিছু দায়িত্ব দেখানো হলেও সেই সম্পর্কে শিক্ষক ও বিদ্যালয়ের অসচেতনতা অধিকাংশ দেখা যায়, কিন্তু তাদের জন্য যথাপযুক্ত কোনো শাস্তির ব্যবস্থা উল্লিখিত নেই, ফলে সে সম্পর্কে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় না। 3 নম্বর হচ্ছে অনুসন্ধান ও মূল্যায়নের অভাব। এই আইন কার্যকর করা হচ্ছে কিনা এই বিষয়ে যথার্থভাবে অনুসন্ধান ও মূল্যায়ন করার কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় না। শহরাঞ্চলে এর কার্যকরণ দেখা গেলেও গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বহু এলাকায় শিক্ষার আওতার বাইরে রয়েছে এবং সেখানে বিদ্যালয় থাকলেও উপযুক্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় কিনা সেই বিষয়ে একটি অনুসন্ধান করার প্রয়াসও করে কিনা প্রশ্ন রয়েছে। সরকার যেহেতু শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে, সেই হেতু সরকারেরও তো একটি দায়িত্ব আছে যে শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে সমানভাবে হচ্ছে কিনা সেটা দেখার, কিন্তু সেটা দেখা হচ্ছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। 4 হচ্ছে শিক্ষার গুণগত মান। শিক্ষার অধিকার আইন 2009-এ প্রারম্ভিক শিক্ষার গুণগত মান সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন সমীক্ষায় প্রারম্ভিক শিক্ষার গুণগত মান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বিশেষ করে পাশ ফেল তুলে দেওয়া হয়েছে। অথচ এর পরিবর্তে সুপারিশ করা হয়েছে সামগ্রিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, সেই বিষয় কিন্তু যথার্থভাবে করা হচ্ছে বলে মনে হয় না। সেই সম্পর্কে গ্রামীণ অঞ্চলের শিক্ষকের বিষয়টিও বেশ উপেক্ষিত হয়। শিক্ষক নিয়োগ সম্পর্কেও আমাদের রাজ্যে এবং কেন্দ্রে নানা রকমের ঘাটতি দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে নেওয়া হয়েছে। প্রযুক্তি সাক্ষরতা বলতে কী বোঝো? প্রযুক্তি সাক্ষরতা বলতে বোঝায় প্রযুক্তির সঙ্গে সমাজের মিথস্ক্রিয়া এবং সমাজের সমস্যা সমাধানে ও সমাজের লক্ষ্য অর্জনে প্রযুক্তির চাহিদা সম্পর্কে সচেতন হওয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা, অর্থাৎ সেই সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, মূল্যায়ন করা এবং সেগুলিকে সঠিক ও সৃজনশীলভাবে ব্যবহার করা। 9 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? মূলত যোগাযোগ ব্যবস্থায় যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়, যেমন বেতার, দূরদর্শন, দূরভাষ ইত্যাদি যা বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার আবিষ্কারের পর যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে, যার উদাহরণ হিসেবে উপগ্রহ, কম্পিউটার, ভিডিও রেকর্ডিং, ভিডিও ডিস্ক ইত্যাদির কথা উল্লেখ করা যায়। সেই সাথে বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে অতি সহজে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের জনগণ এক নিমেষে পরস্পরের সঙ্গে যোগাযোগের সক্ষম হয়। এই সব কিছুকে একত্রে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। 10 নম্বর প্রশ্নের, শিক্ষা ব্যবস্থায় কী কী ধরনের যোগাযোগ প্রযুক্তি লক্ষ্য করা যায়? শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহার করা হয়। শিক্ষা ব্যবস্থায় যেসব ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয় তা হলো: 1. শ্রেণীকক্ষ শিক্ষণ বা ক্লাসরুম টিচিং। 2. শিক্ষা ব্যবস্থাপনা বা এডুকেশনাল ম্যানেজমেন্ট। 3. শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ বা অ্যাসেসমেন্ট অফ লার্নার পারফরমেন্স। 4. দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন এবং স্বয়ং শিখন বা সেলফ লার্নিং। এই ছিল আমাদের এই দুটো চ্যাপ্টারের থেকে কিছু প্রশ্ন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা চ্যাপ্টার 4টা সম্পূর্ণ এখানে উল্লেখ করে দিলাম। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার 5-এর কিছুটা আমরা করতে পারলাম এই ক্লাসে, বাকিটা আমরা পরের ক্লাসে অন্য একটি চ্যাপ্টারের সঙ্গে মার্চ করে দেবো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়ার প্রয়াস করব এই ভিডিওগুলির মাধ্যমে। আশা করব তোমরা উপকৃত হচ্ছ এবং পরবর্তীতে উপকৃত হবে। অবশ্যই ক্লাসটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও ক্লাসটি করে উপকৃত হতে পারে।